নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, আজকের এটা তৃতীয় ভিডিও কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। তো ভেবেছিলাম আজকে দুটো ভিডিও কেকেআরকে নিয়ে দিয়েছি আর কেকেআরকে নিয়ে ভিডিও বানাবো না আজকে, বাট কেকেআর ম্যানেজমেন্টের আলাদাই প্ল্যানিং ছিল। কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট হর্ষিত রানার রিপ্লেসমেন্ট নিয়ে নিয়েছে এবং তাকে অফিসিয়ালি অ্যানাউন্সও করে দিয়েছে। কে হর্ষিত রানার রিপ্লেসমেন্ট? নবদীপ সাইনি, যাকে 75 লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে এবং কেকেআর 2026-এর স্কোয়াডে আমরা নবদীপ সাইনিকে দেখতে পাবো। এটা কি ভালো সাইনিং হলো কলকাতার জন্য? নবদীপ সাইনির কি দরকার ছিল কেকেআরের এই স্কোয়াডে, নাকি আরো বেটার কাউকে আনা যেত? সেই সব কিছু নিয়ে কথা বলবো। প্র্যাকটিস ম্যাচগুলোতে নবদীপ সাইনি কেমন করেছে সেই নিয়ে একটু আলোচনা করবো। রিসেন্টলি কেমন করেছিল সেই নিয়ে একটু কথা বলবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। ইনস্টাগ্রামেও আইপিএলের সময় কিছু কন্টেন্ট পেতে পারো এবং আমি যে ঘুরতে গিয়েছিলাম তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে কিছু কন্টেন্ট পোস্ট করো, কিছু কিছু কন্টেন্ট ইনস্টাগ্রামেও পেয়ে যাবে। ঠিক আছে, তো ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি এবং তোমরা স্ক্রিনেও আইডিটা দেখতে পাচ্ছ, সেখানে গিয়ে ফলো করতে পারো, করে নিও ইচ্ছা হলে। তো যদি আমরা কথা বলি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে, হর্ষিত রানার রিপ্লেসমেন্ট নিতে কেকেআর দেরি করছে, তাহলে কি কেকেআর ওয়েট করছে হর্ষিত রানা লাস্টের দিকে 2-3টা ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে কিনা সেই সবের জন্য? এই আলোচনা যখন চলছে তার মাঝখানেই আজকেও কেকেআর অফিসিয়ালি নবদীপ সাইনিকে হর্ষিত রানার রিপ্লেসমেন্ট হিসেবে অ্যানাউন্স করলো। প্রথমত আমি পার্সোনালি সৌরভ দুবের সাইনিংটাই যতটা খুশি হয়েছিলাম, নবদীপ সাইনিকে নিয়ে অতটা খুশি নই। দেখো, এবার এটা আমার ব্যক্তিগত মতামত, তোমাদের আলাদাও হতে পারে, বাট ব্যাপারটা হচ্ছে যে নবদীপ সাইনি ভালো বোলার নাকি খারাপ বোলার, কেমন বোলিং করেছে, সেই সব ফ্যাক্টরগুলো আমি সরিয়ে রাখছি প্রথমে। আমার যেটা মনে হয় যে কেকেআরের এই স্কোয়াডে নবদীপ সাইনির মতো আর একটা বোলার আনার জায়গাতে কি একটু অন্য জায়গাতে রিএনফোর্সমেন্ট করা যেতে পারতো, যেখানে আরএস আম্বরিশ, যার বোলিং ট্যালেন্ট নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, বাট আমাকে ইমপ্রেস করলো সে কেকেআরের প্রথম প্র্যাকটিস ম্যাচে যেরকম ব্যাটিং করেছিল, ফলে ওরকম একটা অলরাউন্ড অপশন, যেহেতু দুরন্ত একজন বোলার, হ্যাঁ অবভিয়াসলি এখনো র ট্যালেন্ট, সেই নিয়ে সন্দেহ নেই, নিজের সেরা জায়গাতে পৌঁছতে এখনো সময় লাগবে, বাট র ট্যালেন্ট তো বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে, তারাও তাদের ওপর টিমেরা ভরসা রেখেছে, তারা কি করছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আম্বরিশ এমন একটা অপশন হতে পারতো যে কিন্তু 8 নম্বরে কেকেআরের যে একটু ব্যাটিং ডেপথের অভাব আমরা দেখতে পাচ্ছিলাম, যে 7 অনুকূল 8 সুনীল নারাইন, লাস্ট যে ভিডিওটা বানিয়েছি মুম্বাইয়ের বিরুদ্ধে কিরকম প্লেইং 11 হতে পারে সেই ভিডিওটাতে আলোচনা করেছি, সেখানে যদি 7 অনুকূল 8 আম্বরিশ 9 সুনীল নারাইন, সেটা ব্যাটিংটাকেও লম্বা করতে পারতো দরকার অনুযায়ী, যদি বৈভব আরোটা ক্লিক না করতো, আম্বরিশের মতো প্লেয়ারকে এনে কিন্তু সেটা করা যেতে পারতো, এটা একটা অপশন ছিল। সেকেন্ডলি কলকাতা নাইট রাইডার্স টিমে মিডিল অর্ডারে একটু স্পিন ব্যাটসম্যানের অভাব ছিল, ফলে মাহিপাল লোমড়োরের মতো একটা ব্যাটসম্যান বা অ্যাজ এ ফিনিশার অভিনব মনোহরের মতো ব্যাটসম্যান, সেই অপশনগুলোও ছিল, বাট কলকাতা সেই সব রাস্তাতে না গিয়ে নবদীপ সাইনির মতো একটা বোলারের জন্য গেছে। নবদীপ সাইনি টাইপের অপশন কিন্তু কলকাতা স্কোয়াডে অলরেডি আছে, যদিও সে খুব একটা ভালো করছে না, উমরান মালিকের কথা বলছি, বাট একই টাইপের বোলার অনেকটা উমরান মালিকও। তো সেখানে কেকেআর স্কোয়াডে নবদীপ সাইনি কতটা ভ্যালু অ্যাড করতে পারছে এই সময় দাঁড়িয়ে, সেই নিয়ে আমার কিছুটা সন্দেহ আছে। সেখানেই একটু অলরাউন্ডার টাইপের অপশান, সেই টাইপের অপশানের দিকে গেলে ভালো হতো। বাকি রাজ লিম্বানির মতো অপশানও ছিল, তারই সঙ্গে সঙ্গে তোমার আর কি ওই মধ্যপ্রদেশের যে অলরাউন্ডারটার কথা বলেছিলাম ত্রিপুরেশ সিং, তার মধ্যেও কিন্তু ব্যাট হাতে রীতিমতো কন্ট্রিবিউট করার ক্ষমতা ছিল, কেকেআরের ওভারঅল স্কোয়াডে ব্যালেন্স বাড়াতো। আর ব্যাপারটা কি নবদীপ সাইনিও মাঝে মধ্যে মেরে দিতে পারে, বাট মাঝে মধ্যে মেরে দেওয়া আর ব্যাট হাতে কিছুটা কনফিডেন্স দেওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। যাই হোক, সেখানে হিট দ্য ডেক বোলার নবদীপ সাইনি, গতির রাজা, এইসব নিয়ে একটা সময় খুব কথাবার্তা হয়েছে, ভারতের জাতীয় দলেও খেলেছে, একটা সময় নবদীপ সাইনিকে নিয়ে প্রচুর হাইপ ছিল, কারণটা হচ্ছে নবদীপ সাইনির গতি। বাট রিসেন্টলি আমি কেকেআরের প্র্যাকটিস ম্যাচে যা দেখলাম, বা বিজয় হাজারে ট্রফি, বা তার আগে সৈয়দ মুস্তাক আলীতে এই বছর যা দেখেছি, নবদীপ সাইনির গতি কিন্তু ড্রপ করেছে। এবং এখন নবদীপ সাইনি তার গতির জন্য না, আমি দেখছি মেনলি স্লোয়ার বোলিংয়ের জন্য কিন্তু একটু বেশি নজরে পড়ছে। এবং সেখানে বিজয় হাজারের ট্রফি কিন্তু নবদীপ সাইনির বেশ ভালো গিয়েছিল। বিজয় হাজারের ট্রফিতে খান তিনেক ম্যাচে খুব ভালো বোলিং করেছিল, একটা ম্যাচে বোধহয় ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল। এবং দেন কেকেআরের আর কি নেটে আসেন, নেট বোলার হিসেবে কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে ছিল। প্রথম দুটো প্র্যাকটিস ম্যাচ, যে দুটো ম্যাচ খেলেছে কেকেআর, দুটোই তো খেলেছে, প্রথম দুটো কি বলছে, দুটো প্র্যাকটিস ম্যাচেই বোলিং করেছে, মারও খেয়েছে। লাস্ট প্র্যাকটিস ম্যাচে আই থিঙ্ক 4 ওভারে 49 রান খেয়েছে, দুটো উইকেটও নিয়েছিল, ক্যামেরুন গ্রিনকে আউট করেছিল এবং তারই সঙ্গে রিঙ্কু সিংকে আউট করেছিল। তার আগের প্র্যাকটিস ম্যাচে ফিন অ্যালেনকে বোল্ড করেছিল। আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট বলে রেখেছিল যে বোলার ফিন অ্যালেনকে আউট করতে পারবে তাদেরকে আমরা দলে নেব। প্রথম ম্যাচে নবদীপ সাইনি করেছিল, দ্বিতীয় ম্যাচে সৌরভ দুবে করেছিল, দুজনই এখন কেকেআরের মেন স্কোয়াডে এসে গেছে।
মজা করছি অবশ্যই, বাট ব্যাপারটা হচ্ছে যদি আমরা নবদীপ সাইনির বোলিং নিয়ে কথা বলি, 4 ওভারে 49 খেলেও পার্সোনালি আমার মনে হয়েছে আগের দিন অতটা খারাপ বোলিংও করেনি 4 ওভারে 49 খাবার মতো, এটা আমি বলবো। নবদীপ সাইনি বোধহয় 4 নম্বর ওভারে বল করতে গিয়েছিল, যেই সময় ফিন অ্যালেন এবং তোমার অজিঙ্ক্য রাহানে খুব ভালো ব্যাটিং করছিল, এবং ফিন অ্যালেন মারেও তাকে, রাহানেও একটা বড় 6 মারে, বাট ওই একই ওভারে কিন্তু তার স্লোয়ার বলে ফিন অ্যালেন এবং রাহানে পরাস্তও হয়েছিল। ফিন অ্যালেনের ক্যাচ ওঠে, রাহানেরও ক্যাচ ওঠে, যেটা কিন্তু শর্ট লেগে যে ফিল্ডার ছিল তার থেকে একটু দূরে গিয়ে 4 হয়ে যায়। তো হ্যাঁ, পরাস্ত তো করেছিল ব্যাটসম্যানদের। দেন আই থিঙ্ক আরেকটা ওভার করেছিল মিডলের দিকে, যেখানেও কিন্তু তার স্লোয়ার বলগুলোই খুব একটা কিন্তু সুবিধা করতে পারেনি ক্যামেরুন গ্রিন বা অজিঙ্ক্য রাহানে, যদিও ওই ওভারটায় প্রচুর ওয়াইড করে ফেলেছিল, ওয়াইড লাইনে বল করার চেষ্টা করছিল, মানে ডেথের দিকে বা বাঁচার জন্য যেরকম বোলিং করতো সেই টাইপের বোলিং। এবং তারপর আরেকটা ওভার মিডিলে করে, যেখানে কিন্তু ক্যামেরুন গ্রিনের উইকেটটা নেয় নবদীপ সাইনি, এবং ওই ওভারে কিন্তু ক্যামেরুন গ্রিনের ফার্স্ট বলে বা সেকেন্ড বলে একটা ক্যাচও তুলে দিয়েছিল, আবারও তার স্লোয়ার বলে কিন্তু ক্যামেরুন গ্রিন পরাস্ত হয়েছিল। এবং লাস্টের দিকে এসে কিন্তু একটা ওভার করে, যেখানে একটা দারুণ বলে কিন্তু একটা দারুণ 4 মানে মনে আছে আগের দিনের প্র্যাকটিস ম্যাচটা যারা দেখেছো, তোমার থার্ড ম্যানের ওই এরিয়া দিয়ে একটা রিঙ্কু দারুণ 4 মারে, তারপর রিঙ্কু সিংকে আউট করে, এবং ওই ওভারটা তো ভালো বল করেছিল, রমনদীপ লাস্টে একটা 6 মেরে দেয়। তো সব মিলিয়ে যদি আমরা ওভারঅল বোলিংয়ের কথা বলি, ব্যাটসম্যানদের পরাস্ত তো করছিল, তবে তার পাশাপাশি আবার রানও খাচ্ছিল। এই জিনিসটাই আগের দিন আমরা নবদীপ সাইনির বোলিংয়ে দেখেছি। খারাপ বোলিং করেনি, তবে নবদীপ সাইনির যে গতি, 150 গতিতে বোলিং করতো, সেই গতি আমরা দেখতে পাইনি, বাট তার স্লোয়ার বলগুলো কিন্তু অবশ্যই ব্যাটসম্যানদের অসুবিধায় ফেলছিল। তো যদি নবদীপ সাইনি সেই ফ্যাক্টরটা নিয়ে আসতে পারে যে 3টে বা 4টে ওই 145-150 কিলোমিটার গতিতে বল করছে, সঙ্গে দুটো স্লোয়ার বল করছে, সেখানে অবশ্যই এফেক্টিভ হতে পারে। এবং আমি দেখছিলাম নবদীপ সাইনির স্লোয়ার বলগুলো পিক করতে ব্যাটসম্যানদের অসুবিধা হচ্ছিল। সেখানে ওভারঅল হয়তো সেই একটা কারণেই কেকেআর তাকে নিয়েছে, যে কেকেআরের হয়তো মনে হয়েছে যে তার স্লোয়ার বলগুলো ইডেনে এফেক্টিভ হতে পারে বা সে বেটার করতে পারে কিছু কিছু কন্ডিশনে। মেবি কেকেআর তো সামনে থেকে দেখেছে, কেকেআরের কোচেরা, আমরা তো যতটুকু প্র্যাকটিস ম্যাচে দেখেছি বা তার আগের ক্লিপ দেখেছি সেইটুকুই। RS আম্বরিশকেও কেকেআরের কোচেরা একদম সামনে থেকে দেখেছে, তো তারা সিদ্ধান্ত নিয়েছে, তারা বেটার বুঝেছে, যেটা সেটা আমাদের থেকে তো বেটার ক্রিকেট বোঝে। বাট হ্যাঁ, আমি RS আম্বরিশকে দেখতে পেলে একটু বেশি খুশি হতাম। যাই হোক, সেটা অন্য কথা। বাকি তো তোমাদের মতামত জানিও যে নবদীপ সাইনিকে কলকাতা নাইট রাইডার্স নিয়েছে, এই নিয়ে তোমাদের কি বক্তব্য, তোমরা কি বলতে চাও, সেটা তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো। আর শুধুমাত্র নবদীপ সাইনি না, আরও কিছু তোমার রিপ্লেসমেন্ট আসছে IPL-এ, যেখানে কিন্তু পৃথ্বীরাজ ইয়ারার পরিবর্তে কুলবন্ত খেজরোলিয়া তাকে কিন্তু নিয়েছে হচ্ছে তোমার গুজরাট টাইটান্স। এবার এই কুলবন্ত খেজরোলিয়া প্লেয়ারটাকেও তোমার আমি দেখছি আশিস নেহরার খুব পছন্দ। আর বাকি জসপ্রীত বুমরাকে নিয়ে একটা খবর ছিল যে সে এখনও মুম্বাই ক্যাম্পে যোগ দেয়নি, কেকেআর ম্যাচে খেলতে পারবে কিনা। তবে যা শোনা যাচ্ছে জসপ্রীত বুমরার একটু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই সে সেন্টার অফ এক্সিলেন্সে গিয়েছিল, এবং কেকেআর ম্যাচে তার খেলা নিয়ে খুব একটা প্রবলেম নেই, প্রথম ম্যাচে সে হয়তো অ্যাভেলেবেল থাকবে। তো এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।